বাহ বাহ বাহ, আপনার মেয়ের নামে লোক মুখে যা শুনেছি, আপনার মেয়ে তো বাস্তবে তার থেকেও বেশি সুন্দর। তা মা, কাজকর্ম কিছু পারো নাকি? আমি আবার শুনেছি সুন্দরী মেয়েরা শুধু সাজতেই জানে। চুল বাঁধা থেকে রান্না করা সমস্ত কাজই আমার হাতের মোয়া। আমি যে বাড়িতে বউ হয়ে যাব, সে বাড়ি আলোতে ভরে দেব মাসিমা। আমি সব কাজ পারি। বাহ বাহ বাহ, তাহলে আর দেরি কিসের? এইরকম ছেলের বই তো আমি আমার বড় ছেলে সাজুর জন্য চেয়েছিলাম। তা আপা, আপনার কোনো মত নেই তো? থাকলে বলতে পারেন। আপনার না হয় পছন্দ হয়েছে, কিন্তু আপনার ছেলে মানে বাবা জীবন তো একবারও আমার মেয়েটিকে দেখতে এলো না। না না না, আমার ছেলের দেখার কোনোই প্রয়োজন নেই। আমার ছেলে আমার কথার উপর একটি কথাও বলবে না। আমার পছন্দই ওর শেষ পছন্দ। লোক কি ছেলে আমার! বেশ বেশ, তাহলে তো ঝামেলা মিটেই গেল। তাহলে শুভ দিন দেখে বিয়েটা হয়ে যাক। তখনই ছোট মেয়ে শ্যামা সেখানে আসে। তোমরা অনেকক্ষণ ধরেই কথাবার্তা বলছো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো। মাসিমা, এই যে গরম গরম নাস্তা আছে, খেয়ে নেবেন, ভালো লাগবে। কিরে হতচ্ছাড়ি, তোকে না এখানে আসতে না করেছিলাম? তারপরও তোর এই কালো পাতিলের তলার মতো চেহারা নিয়ে হাজির হয়ে গেলি। হ্যাঁ, এবারও আমার বিয়ের ঘরটা ভাঙবে রে। আপা, এই মেয়েটাকে, ও তো দেখতে অনেকটাই হবু বৌমা গৌরীর মতো। ও কে হয় আপনার? আসলে আপা, ও হলো আমার ছোট মেয়ে। ওর নাম শ্যামা। ওর গায়ের রংটা ভীষণ চাপা, যার কারণে আমার বড় মেয়ের গৌরীটারও বিয়ে হতে সমস্যা হয়ে যাচ্ছে। এক মেয়ে এত সুন্দরী, আরেক মেয়ে যে কেন এমন হলো? আমার ভাগ্যটাও একেবারে আপনার মতো গো আপা। আমার ছোট ছেলেটাও একেবারে আমার বড় ছেলের বিপরীত, কালো কুচকুচে। আপনার যদি আপত্তি না থাকে, তাহলে আপনার এই ছোট মেয়ের সাথে আমার ওই ছোট ছেলের রাজুর বিয়েটাও দিয়ে ফেলতে চাই। না 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 হবু বিয়ান, আপত্তি কিসের? আপনি তো আমায় চিন্তার হাত থেকে বাঁচালেন। এই ছোট মেয়েটাকে নিয়ে কি যে চিন্তায় ছিলাম। অবশেষে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিমলা দেবীর বড় ছেলে সাজুর সাথে গৌরীর বিয়ে হয়ে যায়, আর ছোট ছেলে রাজুর সাথে শ্যামারও বিয়ে হয়ে যায়। রাজু জমিদারের জমিতে সারা দিন চাষবাস করে অল্প কিছু টাকা কামাতো, আর সাজু গ্রামের মাঝে মস্ত বড় মুদির দোকানে বেশ মোটা অঙ্কের টাকা কামিয়ে সংসারে দিত, যার ফলে বিমলা দেবী তার বড় ছেলেকে নিয়েই সারাদিন মেতে থাকতো, আর ছোট ছেলেকে একেবারেই সহ্য করতে পারতো না। আজকে ছিল সুন্দরী গৌরীর শ্বশুর বাড়িতে প্রথম দিন। জীবনে প্রথম সে ঝাড়ু দিচ্ছে। ঠিক তখনই শ্যামা হাঁটতে হাঁটতে সেখানে আসে। গৌরী দিদি, তোকে এর আগে কোনো দিন এভাবে কাজ করতে দেখিনি। আমি ঘাটের পাড়ে জল আনতে যাচ্ছি, তুই একটু সবজিগুলো কেটে রাখিস, আমি এসে রান্না চাপিয়ে দেব, কেমন? এই কালী, তুই কি আমাকে চাকরানি পেয়েছিস নাকি তোর, যে আমাকে হুকুম দিচ্ছিস? এখন আমি শ্বশুরবাড়িতে নতুন, তাই শাশুড়ির মন জয় করার জন্য এভাবে কাজ করছি। কয়দিন পর সব কাজ তোকে দিয়েই করাবো, বুঝেছিস? ঠিক আছে দিদি, আমি এখন থেকেই ঘরের সব কাজ করে দিব, তুই আরামে থাক। আমি তাহলে ঘাটের পাড়ে যাই, কেমন? এই শোন, তুই আমার মতো শাড়ি কেন পরেছিস? আমার সাথে তাল মিলিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে এলি, এখন আবার আমার মতো শাড়িও পরছিস? তুই কোনোদিন আমার সমান হতে পারবি না, বুঝেছিস? তুই দেখতে কত কুৎসিত, আর আমি দেখতে কত সুন্দরী। আমাদের দুইজনের এই হলুদ শাড়িটা তো আমাদের শাশুড়ি মাই দিয়েছে প্রথম রান্নায় পরার জন্য, সেটা কি তুই ভুলে গেছিস দিদি? অত কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমি হলাম এত সুন্দরী, আমার মতো পোশাক তুই কেন পরবি? যাকগে, তুই এটা পরে থাক, আমি আমার শাড়ি বদলে নিচ্ছি। এরপর দুই বোন মিলে শ্বশুরবাড়িতে প্রথম রান্নাবান্নার আয়োজন করতে থাকে। আরে বাহ, আজকে শ্বশুরবাড়িতে প্রথম রান্নায় দুই বৌমাই একেবারে লেগে পড়েছো দেখা যায়। তা কি রান্না হচ্ছে এখানে? হ্যাঁ মা, আমি ঝাল ঝাল করে মটন পনির রান্না করছি। তা বড় বৌমা, ছোট বৌমা তো একা হাতেই সব সামলাতে পারে, তোমার রান্নাঘরে আসার কি দরকার? তুমি সুন্দর মানুষ, চুলার তাপে তো গায়ের রংটা ময়লা হয়ে যাবে তোমার নাকি? উঠে এসো মা। আমার না এসে কি উপায় আছে মা, বলুন তো? শ্যামা তো গ্রামের গাইয়া মেয়ে, ও তো কিছুই বুঝে না। আপনার যে সুগার আছে, আপনি কি করে ভাত খাবেন? তাই তো আপনার জন্য গোল গোল করে রুটি বানাচ্ছি মা, আপনি খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে।
ওরে আমার বৌমা রে, দেখতে যেমন সুন্দরী, রূপে গুণে একেবারে অনন্যা। ছোট বউ, তোমার বড় বোনের থেকে কিছু একটা শিখো। বড় বৌমা, তুমি উঠে আসো, তোমার গায়ের রং কালো হয়ে যাবে। ছোট বউ, তুমি রুটিগুলো বানাবে। ঠিক আছে মা, রুটিগুলো আমি বানাচ্ছি। দিদি, তুই উঠে যা। সব সময় আমায় ছোট করার কোনো সুযোগ তুই ছাড়তেই চাস না দিদি। সারা মাস টাকা জমিয়ে তোমার জন্য আজকে এই সোনার চেনটা বানিয়ে নিয়ে এসেছি মা। এটা তোমায় ভীষণ মানাবে। পরো মা, আর সামনে একটা সোনার আংটিও দেবো তোমায়। কি দরকার ছিল রে খোকা? এমনিতেই নতুন বিয়ে করেছিস, বৌমার তো এটা ওটা প্রয়োজন হতে পারে। আমি বুড়ি মানুষ, কি দরকার? মা, তুমি এত কষ্ট করে আমাদের বড় করেছ। বিয়ে হোক, বউ আসুক, কিন্তু তোমার ভালোবাসা কোনোদিনই কমতে হবে না মা। হ্যাঁ মা, বড়দা একদম ঠিক কথা বলেছে। আমি সারা মাস খাটনি করে তোমার জন্য এই তাঁতের শাড়িটা এনেছি মা। আমার তো বড়দার মতো এত টাকা নেই, তাই ছোটোখাটোর মধ্যে যা পেরেছি এনেছি। তোমায় খুব মানাবে মা। নাও মা, শাড়িটাও নাও। সোনার গয়নার সাথে শাড়িটা পরো মা, একদিন দেখবো তোমায়। আদিক্ষেতার জায়গা পাস না, নিজের বউকেই তো ঠিক মতো খেতে পড়তে দিতে পারিস না, আবার আমার বড় ছেলের নকল করে করে আমার জন্য শাড়ি এনেছিস। তোর ওসব 2 টাকা দামের ভিখিরির শাড়ি আমি পরবো না, তোর বউকে গিয়ে দে। তুই তোর বড় ভাইয়ের সমান কোনোদিনই হতে পারবি না। বড় ভাইকে অনুকরণ করতেও আসিস না। যদি মুরদে কুলায়, একটু 2টা পয়সা বেশি কামা। আজকে জীবনের প্রথম একা হাতে এত কিছু রান্না করলাম। শ্যামা তো আমায় একটুও সাহায্য করেনি। কেমন হয়েছে মা খেতে? বৌমা, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার হাতের রান্নাও তেমনি অমৃত। ছোট বউ, তোমার পাঁপড় ভাজাটা এত নুনে পোড়া কেন? কিন্তু মা, আমি তো সব চিখেই রান্না করেছি, সব তো ভালোই দেখলাম। তাহলে কি তোমার সাথে বানিয়ে বলছি? শুধু কি পাঁপড় ভাজা, এই ডিমের তরকারিটা মুখে তোলা যাচ্ছে না? ছ্যা 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 ছ্যা। বউ, কালকে থেকে সমস্ত রান্না বান্না তুমিই রান্না করবে। কষ্ট করে খাটনি করে এরকম জঘন্য খাবার খেতে ভালো লাগে না। হ্যাঁ গো, ঠিকই বলেছ। এই সংসারের সব খরচ তো তুমিই সামলাও। অন্য সবাই তো বসে বসে খায়, তারা কি করে বুঝবে কষ্ট করে কামাই করার কি জ্বালা? আমি সব রান্না করব। একই মায়ের পেটের 2 বোন, অথচ আকাশ পাতাল পার্থক্য। ঠিক আমার 2 ছেলের মতো। আমার বড় ছেলেটা একেবারে শুভ, আর ছোট ছেলেটা অশুভের প্রতীক। শ্বশুর বাড়িতে একদিনে কাজ করে নিজের কি অবস্থা করেছি। চুলগুলো জটে ভরে গেছে, হাতগুলো কালো হয়ে গেছে। এভাবে আমার চাকরানির মতো খাটা সম্ভব না। জলদি জলদি তোমার মায়ের থেকে সম্পদগুলো লিখে নাও তো, লিখে নাও, বুঝলে? আহ বউ, তুমি একটু শান্ত হও। আমার বাবা মরে যাবার আগে সমস্ত সম্পদ ভিটে বাড়ি মায়ের নামে করে দিয়ে গেছে। তাই তো আমিও এত বছর ধরে মাকে পটানোর চেষ্টা করছি সম্পত্তিগুলো পাওয়ার জন্য। আর তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দুদিন নিয়েই ব্যস্ত হয়ে গেছি। আমার পক্ষে এত কাজ করা সম্ভব না। জলদি জলদি সম্পত্তিগুলো লিখে নাও, এরপর আমি পায়ের উপর পা তুলে খাবো, আর তোমার মাকে দিয়ে সব কাজ করাবো। বউ, কী যে করি কিছুই বুঝতে পারছি না। দিনকে দিন ওই জমিদারের অত্যাচার বেড়েই চলেছে। সারা দিন কাজ করায় আর টাকা দেবার বেলায় দিতেই চায় না। কী যে করি বুঝতে পারছি না। সংসারটা যে কি করে চালাবো, কেউ তো আমায় সাহায্যও করে না। কালো বলে হ্যাঁ। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সাজু দাদার তো গ্রামে মস্ত বড় মুদির দোকান আছে। তুমি তার কাছে একটু বলে দেখবে, ওই দোকানে তোমায় যদি একটা কাজ দিত। তোমার আপন ভাই, সাহায্য তো করতেই পারে, বলো? আমার কথাটা শুনলে নাকি? হ্যাঁ বউ, তুমি একটা ভালো বুদ্ধি দিয়েছো। কাল সকালেই দাদার সাথে কথা বলবো। কিরে রাজু, হঠাৎ সকাল সকাল আমার দোকানে কেন? আমি কিন্তু কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না ভাই, বুঝলি? না দাদা, এমনিতেই তো তুই অনেক করুণা করছিস, আর টাকা কেনই বা চাইবো? দাদা, যে জমিদারের এখানে কাজ করি সে মাইনে ঠিকঠাক মতো দিতে চায় না, তাই ওর কাজ ছেড়ে দিতে চাইছি। তুই তোর দোকানে আমায় একটা ব্যবস্থা করে দে না দাদা, না হলে বউটাকে নিয়ে না খেয়ে মরতে হবে ভাই, বুঝলি? আমারও তো একটা কর্মচারীর দরকার ছিল। আচ্ছা ঠিক আছে,
তাহলে তুই কাল সকাল থেকে আমার দোকানে সারাদিনের জন্য কাজ করতে আয়, মাস শেষে যা পারি তোকে দেবো, কেমন? এরপর থেকে রাজু প্রতিদিন তার ভাইয়ের দোকানে কাজ করতে থাকে। আজকে তোমাদের সবাইকে এখানে ডাকার উদ্দেশ্য একটাই, আমার বয়স হচ্ছে, যখন তখন মরে যেতে পারি। তার আগে আমার স্বামী আমায় যে সকল সহায় সম্পদ দিয়ে গেছে সেই সব কিছু আমি আমার বড় ছেলে আর ছেলের বউয়ের নামে করে দিতে চাই। তারা না থাকলে আমার যে কি হতো, তাই এই সম্পদের ভাগিদার একমাত্র তারাই। এই যে দলিল বড় বৌমা, নিয়ে নাও, সব লিখে দিয়েছি। এ কি মা, এইসব আপনি কি বলছেন? আপনার ছোট ছেলেও তো আপনার পেটের সন্তান, আপনি কি করে তার সাথে এমনটা করতে পারলেন? আমাদের কিছুই দিলেন না, আমরা কি করে চলবো ফিরবো? আপনি এভাবে কি করে করতে পারলেন? হ্যাঁ রে, আমার স্বামী যে এতদিন ধরে তোদের বোঝা বহন করে আসছে, তোদের যদি না দেখতো তোরা তো পথে পচে গেলে মরতি। এখন আবার সম্পত্তির ভাগ বসাতে এসেছিস। ক টাকা দিয়েছিস এই সংসারে? বৌমা, তুমি চুপ থাকো। ছোট বউ, তোমার সাহস তো কম না, তুমি আমার মুখে মুখে কথা বলছো। তোমার কর্তার তো 1 টাকা জোগাড় করে এই সংসারে দেওয়ার কোনো মরদ নেই। তোমার এত কথা, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। তুমি পাশের ওই ভাঙা বাড়িতে থাকবে আজকে থেকে। বেরিয়ে যাও এখান থেকে। আমার ছেলের এই ঘরে থাকবে না তোমরা, বুঝেছো? থাকবে না। মুখে মুখে কথা, সাহস কত! ঠিক আছে মা, আমি আমার স্বামীকে নিয়ে বেরিয়ে যাচ্ছি, থাকলাম না আপনার এই বাড়িতে। কিন্তু যেই ছেলের নীরবতার সুযোগ নিয়ে তাকে এভাবে ঠকালেন, একদিন সেই ছেলের দুয়ারে আপনার ফিরে আসতে হবে। দেখ রাজু, আমাদের সংসার সব কিছু যেহেতু আলাদা হয়ে গেছে, তাহলে তোর আর আমার এখানে কাজে আসারও কোনো প্রয়োজন নেই। এমনিতে তুই দেখতে এত কালো, তোর কারণে আমার দোকানে খদ্দের আসাও কমে গেছে। আজকে থেকে তোর কাজ বন্ধ। হঠাৎ করে এভাবে আমায় ছাঁটাই করে দিলি বর্দা। ঠিক আছে, আমি আরেকটা কাজ খুঁজে নেব। আমার 1 মাসের মাইনেটা দিয়ে দে, আমি চলে যাচ্ছি দাদা, দিয়ে দে। না না না, এই মুহূর্তে আমি কোনো মাইনে টাইনে দিতে পারবো না। তোকে যে এত বছর ধরে বিনে পয়সায় খাওয়াচ্ছি পড়াচ্ছি, সেই খরচ বের করলে উল্টে তোর থেকে আমি আরও টাকা পাই। কিসের মাইনে দিব? যা ভাগ এখান থেকে, ভাগ। এসেছে মাইনে চেতে, সাহস দেখলে বাঁচি না। বর্দা, তোর কাছে এত কষ্ট করে কাজ করলাম, কিন্তু তুই আমার টাকাটা দিচ্ছিস না। তুই নিজের মানুষ হয়ে আমায় ধোকা দিলি, বাইরের মানুষ আর কি করবে? নিজ ভাইয়ের এমন প্রতারণার কষ্টে চিন্তায় চিন্তায় রাজু বিছানায় পড়ে যায়। কয়দিন ধরে বিছানায় পড়ে আছো, কাজে যেতে পারছো না, খাবারও খাচ্ছ না, কেন এমন করছো গো? কিছু তো খাও। আমি কি করে বাঁচবো বউ? নিজের মা আমায় পর করে দিল, নিজের দাদা আমায় ধোকা দিল, বাহিরের কেউ আমায় কাজ দেয় না আমি কালো বলে। আমি কি করে বাঁচবো বউ? আমার জন্য তোমার কপালটাও পুড়ে গেল, তোমায় আমি সুখ দিতে পারলাম না। হ্যাঁ গো, তুমি নিজেকে এভাবে দুঃখ দিও না, সবই বিধাতার লিখন। সে যে কখন কি করে কিচ্ছু বলা যায় না। টাকার জন্য তোমার আপন মাও তোমায় ছেড়ে দিল, কিন্তু বিধাতা আমাদের ছাড়বে না। যার কেউ নেই তার বিধাতা আছে, তুমি ভেঙে পড়ো না। আমরা কয়দিনের জন্য একটু ঘুরতে যাচ্ছি, আপনি ঘরটা দেখে শুনে রাখবেন, শীঘ্রই আবার ফিরে আসবো, কেমন? কতদিন হলো আমিও কোথাও ঘুরতে যাই না, তোমাদের সাথে আমাকেও একটু ঘুরতে নিয়ে যাও না গো মা। আহ মা, তুমি কেন আমাদের মাঝে যাবে? আমি আমার বউকে নিয়ে একটু ঘুরবো, এর মাঝে তোমার যাওয়ার কি প্রয়োজন? ঠিক আছে, তোমরা যাও, কিন্তু ঘরে তো কোনো কাজের ঝি নেই, আমি কি করে সামলাবো এত কিছু? ঈশ্বর আপনার 2টা হাত কি করতে দিয়েছে, সেটা দিয়ে সব কিছু সামলাবেন? এই সংসার কি আমার একার নাকি? আপনিও তো এই সংসারের খাবার গেলেন নাকি? এবার আমরা ফিরে আসার পরও সকল কাজ আপনাকেই করতে হবে। কাজের ঝি বিদায় করে দিব। আপনার মতো মানুষ থাকতে কাজের ঝি কেন? এরপর থেকে গৌরী তার শাশুড়িকে দিয়ে সমস্ত কাজ করায়। সংসারের সব কাজ করতে করতে বিমলা দেবী অসুস্থ হয়ে যায়। একদিন শ্যামা ঘাটের পাড়ে বসে মন খারাপ করে বলতে থাকে, হে বিধাতা, তুমি আমার কপালে কি রেখেছ? বিয়ের আগেও কোনোদিন মায়ের ভালোবাসা পাইনি, আর বিয়ের পরেও শাশুড়ির ভালোবাসাও পেলাম না। স্বামীটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কেউ আমায় কারো বাড়িতে কাজেও নিচ্ছে না, ঘরের খাবারও সব ফুরিয়ে গেছে। তখনই এক বৃদ্ধা সেখানে আসে। তুমি কে মেয়ে?
এই ঘাটের পাড়ে বসে এভাবে কাঁদছো কেন? আমায় বলো। এরপর শ্যামা তার সমস্ত ঘটনা বুড়ির কাছে খুলে বলে আর অঝোরে কান্নাকাটি করে। তুমি কেঁদো না মেয়ে, তুমি আমার কাছে কি চাইবে চাও, আমি তোমার যে কোনো একটি ইচ্ছা পূরণ করতে পারি। বল কি চাই? আমার যদি চাইতে হয়, আমি চাইবো আমার স্বামীর সুস্থতা। তুমি তাকে সুস্থ করে দাও, সে যেন আর কোনো দিন অসুস্থ না হয়। তাকে অসুস্থ দেখতে আমার ভালো লাগে না। তোর মতো এমন সতী নারী আগে দেখিনি যে সব ফেলে স্বামীর সুস্থতা চায়। বাড়ি ফিরে যা মা, সব ঠিক হবে। এরপর রাজু সুস্থ হয়ে আবার কাজে ফিরতে শুরু করে। অন্যদিকে শ্যামা লোকের বাড়িতে কাজ পেয়ে যায়। এভাবেই তারা কিছুদিনই টাকা জোগাড় করে একটি পাকা বাড়ি তৈরি করে নেয়। কি ব্যাপার মা, আপনি কি ভুলে এখানে এসে গেছেন নাকি? আমাদের মতো কুৎসিত চেহারাগুলো দেখতে আপনার তো খারাপ লাগার কথা, তাই না? বৌমা, অমন ভাবে বলিস না মা। আমি জানি আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। আসল হিরে চিনতে যে ভুল করেছি। যাদেরকে আপন ভেবেছিলাম, আজ তারা আমার অসুস্থতায় চিকিৎসা করাবে না বলে আমায় ঘর থেকে বের করে দিল। আমি তো আর বাঁচব না, কিন্তু শেষ সময় তোদের কাছে ক্ষমা চাইতে এসেছি। মা, তুমি ওরম করে ক্ষমা চেয়েও না মা। তুমি 10 মাস 10 দিন আমায় পেটে রেখেছো, আমায় বড় করেছো। তোমার উপর কি করে রেগে থাকতে পারি মা? তোমার কিচ্ছু হবে না, তোমায় আমি চিকিৎসা করাবো মা। আমার বউ তোমার খেয়াল রাখবে। হ্যাঁ মা, হ্যাঁ, আমার স্বামী ঠিকই বলেছে। আপনি আমাদের সাথে অনেক অন্যায় করেছেন ঠিকই, কিন্তু আপনার এই খারাপ সময় আপনাই তো ছুঁড়ে ফেলে দিতে পারি না। আজকে থেকে এই বাড়িতে আপনি থাকবেন মা। ওরে, এতদিন লোকেরা ঠিকই বলতো চকচক করলেই সোনা হয় না। এতদিন আমি যেই চকচকা সোনার পিছনে ছুটেছি, তারা সবই আজ মরিচিকা বের হলো। তোরাই আমার আপন রে। আরে বউ, সারাদিন নিজের রূপচর্চা ছাড়া আর কি কিছু পারো না নাকি? সকাল হয়ে গেল, আমার তো দোকানে যেতে হবে। এখনো খাবারও দাওনি, চান করার পানিও নেই ঘরে। হচ্ছেটা কি এইসব? হ্যাঁ হ্যাঁ, তোমার তো শুধু আমার বসে থাকাটাই চোখে পড়ে। এতদিনই ভালো ছিলাম, আমার বোন কাজ করতো, তোমার মা কাজ করতো, এক এক করে সবাই বাড়ি থেকে চলে গেল। এখন একা একা আমার সব কাজ করতে হয়। তুমি একা সংসার চেয়েছিলে, এখন একা কাজ করতে পারছো না কেন? হ্যাঁ, এখন আমাকে চান করার জল দাও জলদি। আমি চান করে দোকানে যাব, বাহির থেকেই খেয়ে নেব। রোজ রোজ খ্যাচ খ্যাচ ভালো লাগে না। এরপর গৌরী তার স্বামীর জন্য জল আনতে ঘাটের পাড়ে যায়। আগেই ভালো ছিলাম, কত সুন্দর খেতাম, ঘুরতাম আর ঘুমাতাম। এখন বিয়ে করে এমন এক জায়গায় এসেছি যেখানে এখন কাজ করে করে 12টা বেজে যাচ্ছে। কেন যে শাশুড়ি আর বোনটাকে তাড়াতে গেলাম। তখনই সেই বৃদ্ধা আবার সেখানে আসে। কি মেয়ে, তুই এভাবে আনমনে কাঁদছিস কেন? কি সমস্যা আমায় বল। বুড়ি, তুমি তো নিজেই হাঁটতে পারছো না, তোমার কাছে আর কি সমস্যা বলবো? যাই হোক, তাও বলি, আমার এই সংসারের কাজ করতে করতে কোমরটা ধরে যাচ্ছে। আমার স্বামীর আর্থিক অবস্থাও বেশি একটা ভালো না। আমার আর ভালো লাগে না এই জীবন। আমি যে কাজ করতে করতে মরে যাচ্ছি। তাহলে তুই কি চাস? আমার কাছে একটা জিনিস চাইলে আমি তোর সেই একটা ইচ্ছা পূর্ণ করব মেয়ে। আমায় বল। নিজেই তো লাঠির উপর ভর দিয়ে হাঁটছো, আবার আমার ইচ্ছা পূরণ করবে? যদি করতেই হয়, আমি অনেক টাকা পয়সার মালিক হতে চাই। আমার আগে পিছে যেন 10-10টা দাসী ঘুরঘুর করতে থাকে, এটাই চাই শুধু আমি। ঠিক আছে, তুই যেটা চেয়েছিস সেটাই হবে। বাড়ি ফিরে যা। এরপর কিছুদিনের মধ্যেই গৌরী ভীষণ বড়লোক হয়ে যায়। তার ইচ্ছা মতোই তার আশেপাশে দাস দাসী এবং টাকা পয়সার অভাব ছিল না। হঠাৎ একদিন গৌরীর স্বামী সাজু ভীষণ রোগে রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে গাড়ি করে হাসপাতালে নেওয়া হয়। নার্স, এই যে আমি সোনা দানা সব এনেছি, এই সব কিছুর বিনিময়ে হলেও ওকে সুস্থ করে দিন। ওর কি হয়েছে বলুন তো? আসলে বিষয়টা সোনা দানার নয় গৌরী বেগম, আপনার স্বামীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার সমস্ত শরীরে বসন্ত খুবই বাজেভাবে ইনফেকশন ছড়িয়ে দিয়েছে। এবার আমাদের হাতে কিছুই নেই, আপনি শুধু ঈশ্বরকে ডাকতে থাকুন। এইটুকুই বলার ছিল আপনাকে। এসব আপনি কি বলছেন নার্স?
আপনার যত টাকা লাগে আমি দিব। পৃথিবীতে টাকা থাকলে সব সম্ভব। ওকে সুস্থ করুন। আই এম সরি গৌরী বেগম, তবে টাকা দিয়ে সব কেনা যায় না। অন্যদিকে কিছুদিনের মাঝে গৌরী একই রোগে আক্রান্ত হয়। ভয়ে সমস্ত দাসদাসীরা তার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সেবার অভাবে একা ঘরে পড়ে গৌরীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা এসে শ্যামার কাছে তার বোনের অবস্থা তুলে ধরে। সঙ্গে সঙ্গে শ্যামা তার শাশুড়িকে নিয়ে তার বোনের বাড়িতে যেতে থাকে। অবশেষে তোমরা আমায় দেখতে এলে। আমার মায়ের পেটের বোন এতটা অসুস্থ হয়ে গেছে, তাকে না দেখতে এসে কি পারি? কিন্তু দিদি, তোকে দেখাশোনার মতো এই বাড়ি থেকে কেউ নেই? না রে বোন, অনেকেই ছিল, কিন্তু এই রোগের ভয়ে সবাই চলে গেছে। অনেক টাকা দিয়েও কোনো কাজের মেয়েকে রাখতে পারিনি রে বোন। তোরা আমায় ক্ষমা করে দিস, শেষমেশ তোরাই আমায় দেখতে এলি। বৌমা, ওরকম ভাবে কান্না করিস না। তুই সুস্থ হ, তোকে আমি আবার নারকেলের নাড়ু করে খাওয়াবো। তুই কান্না করিস না মা, তোর কিচ্ছু হবে না বৌমা। হ্যাঁ বোন, তোর কিচ্ছু হবে না। আমি আর মা মিলে সারা দিন তোর সেবা করব, আর আমার স্বামী সারা দিন তোর স্বামীর দেখাশোনা করবে। তোর কিচ্ছু হবে না। না রে বোন, আমার পাপের ঘোড়া ভরে গেছে। এই যাত্রায় আমি আর বাঁচবো না। তবে আমি যাবার আগে আমার সব সম্পত্তি তোর আর তোর স্বামীর নামে করে দিতে চাই বোন। তুই সবসময় আমায় আগলে রেখেছিস, আর আমি সবসময় তোকে তোর রূপ নিয়ে খোঁটা দিয়েছি। এভাবেই পার হয়ে যায় বেশ কিছুদিন। অবশেষে গৌরী এবং তার স্বামী মৃত্যুবরণ করে। সমস্ত পরিবারে তাদের মৃত্যুর শোক নেমে এসেছিল। অন্যদিকে রাজু তার মা এবং বউকে নিয়ে সুখে বাস করতে থাকে। স্বাস্থ্যই সকল সুখের মূল।